তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উপদেশটা, মানে এই আচ্ছা, বিষয়টা আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি। এর বিষয় আসলে আমার একটা রিলেশন ছিল। হ্যাঁ, সো এনি হাউ যে কোনো কারণে আই ডোন্ট নো, মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনই আমাকে ব্লক করে দিয়েছে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নির্বাচন করলেন না, এই প্রশ্নটিকে যদি শুধু দলীয় হিসেব বা জোট রাজনীতির অঙ্কে নামিয়ে আনা হয় তাহলে আপনারা বঞ্চিত হবেন একটা ভয়ঙ্কর সত্য থেকে। বরং এই প্রশ্ন তুলুন যে নির্বাচনে অংশ না নেওয়ার পেছনে কি টাকা পয়সার ব্যাপারটা জড়িত? ঠিক আছে, ধরে নিচ্ছি যে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউই আসিফ মাহমুদকে মনোনয়ন দেয়নি তার দুর্নীতির জন্য, কিন্তু এনসিপি তো দিতেই পারতো, তাই না? শোনা যাচ্ছে এনসিপির মনোনয়ন পেয়েও সে নির্বাচনে অংশ না নিয়ে দলের নির্বাচনী সমন্বয়ক হয়েছে। কেন জানেন? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসে নীরব সিদ্ধান্ত থেকে। নির্বাচন না করা, মনোনয়নপত্র জমা না দেওয়া, শেষ মুহূর্তে সরে দাঁড়ানো, এসব কেবল ব্যক্তিগত কৌশল নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে জমে থাকা চাপেরও ফল। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং এড়ানো অসম্ভব শর্ত হলো সম্পদের হলফনামা, যদিও এটাতে কিচ্ছু আসে যায় না। কারণ আপনি দেখবেন এই বছরের মানে এই যে নির্বাচন হচ্ছে সেখানে যারা নির্বাচনী হলফনামা দিয়েছেন এক একজনের আঙুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে গেছে। এত টাকা আয় করেছে গত এক বছরে। যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা গুলশানে ফ্ল্যাটে থাকে। সো আপনি এই প্রশ্ন তুললে হবে না, তাতে কিছু আসে যায় না। আপনি প্রশ্ন তুলতে পারেন সেই ভয়। এই যে হলফনামা, এখানে রাজনৈতিক বক্তব্য চলবে না, কৌশল চলবে না, সংখ্যা, উৎস আর তাকে আপনার স্বাক্ষর দিয়ে সেটা প্রমাণ করতে হবে। একজন প্রার্থীকে বলতে হবে যে কত টাকায় আছে তার, কোথা থেকে এসেছে, কোন পথে এসেছে। এই জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে বহু প্রভাবশালী মানুষের জন্য অস্বস্তিকর। কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে সম্পদের যে ভয়াবহ উল্লম্ফন তাদের ঘটে তা কাগজে ধরিয়ে দেওয়া সহজ নয়, বিশেষ করে যখন সেই সম্পদের উৎস প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প, নিয়োগ বা টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। আসিফ মাহমুদের ক্ষেত্রে বিতর্কটা এখানে ঘনীভূত হয়েছে। তাকে শুধু ক্রীড়া উপদেষ্টা হিসেবে উপস্থাপন করা হয়, যেন তার দায়িত্ব সীমিত ছিল মাঠ, ফেডারেশন আর ট্রফির মধ্যে। বাস্তবে তিনি একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। সিটি কর্পোরেশন, পৌরসভা, নগর উন্নয়ন, সবচেয়ে বড় বাজেটের জায়গাগুলো, এই পুরো কাঠামো যেখানে হাজার হাজার কোটি টাকার আর্থিক প্রবাহ ঘটে, সেখানে উপদেষ্টার ভূমিকা আনুষ্ঠানিক ছিল না। সিদ্ধান্তের টেবিলে কে বসেছিল, কোন ফাইলে কে সই করেছে সবই তো জানা। কোন প্রকল্পে কার সুপারিশ কার্যকর হয়েছিল, কোনো কিছুই তো গোপন নেই। কিন্তু এগুলো এই নির্বাচন করতে গিয়ে আসলে অনেক কিছু বেরিয়ে আসবে। ঢাকা 10 আসনের মতো ব্যয়বহুল একটি আসনে নির্বাচন করতে গেলে যে অর্থনৈতিক সক্ষমতা লাগে সেটার উৎস কি, এই প্রশ্ন এড়ানোর সুযোগ তো আসিফ বাবাজির নেই। অন্য রাজনীতিকদের সঙ্গে পারিবারিক সম্পদ, ব্যবসা বা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো যারা হঠাৎ করে রাজনীতিতে এলো তাদের সম্পদ কোথা থেকে এলো, এই প্রশ্ন তো আসবে। তারেক রহমান না হয় লন্ডনে তার 17 বছর ধরে যে বিলাসবহুল জীবন কাটালেন সে প্রশ্ন কেউ তুলছে না তার সম্পর্কে। তিনি ঢাকায় যাওয়ার আগেই তার বাড়ি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা দামের গাড়ি হয়ে যাচ্ছে, এসব নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু আসিফের ব্যাপারটা তো তুলবে। আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থান তুলনামূলকভাবে হঠাৎ এবং ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি, ফলে তার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে স্বাভাবিক কৌতূহল তৈরি হবে মানুষের মধ্যে হয়েছে। এই কৌতূহল আরো তীব্র হয়েছে যখন দেখা গেছে যে একের পর এক দল তাকে প্রার্থী করতে আগ্রহী হয়নি, শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন না করার ঘোষণা দেওয়া, আবার একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়া, এটা রাজনৈতিকভাবে নিরাপদ একটি অবস্থান। অনেকে বলছেন তিনি পালিয়ে যাবেন। আমারও মনে হয় যে এই হিসাব দিতে না হওয়ার ফলে তিনি হয়তো নির্বাচনের আগে দেশ ত্যাগ করতে পারেন। এতে ক্ষমতার প্রভাব আছে তার, কিন্তু ব্যক্তিগত আর্থিক হিসাব জনসম্মুখে দেওয়ার ঝুঁকি তো তার নেই। তিনি দায়িত্ব পালন করবেন, দায় থাকবে না। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন ফর্মুলা না। জোট রাজনীতির ভেতরেও কথাবার্তা এখন খুব গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলামী স্পষ্ট করে জানিয়েছে বিতর্কিত কাজের দায় তারা নিতে প্রস্তুত নয়। এটি কেবল আদর্শিক বিরোধ নয়, বরং নির্বাচনী ঝুঁকির হিসাব। কোনো প্রার্থী যদি হলফনামা জমা দেন এবং সেখানে অসঙ্গতি ধরা পড়ে তাহলে শুধু তিনি নন, পুরো জোটই প্রশ্নের মুখে পড়বে।
ফলে আসন ছাড়তে অস্বীকৃতি আসলে এক ধরনের আগাম সতর্কতা। আরেকটি দিক হলো দুর্নীতির অভিযোগগুলো যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন তা কিন্তু নয়, প্রকাশ্যে বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে, তার দলের নেতারাই তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সাবেক সহযোদ্ধা দল থেকে বহিষ্কৃত নেতা সকলেই প্রকাশ্যে তদন্তের দাবি তুলেছে তার বিরুদ্ধে। তখন বিষয়টিকে আপনি গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেবেন, তা তো হবে না। তারা যে দাবি করেছে উপদেষ্টা থাকাকালীন নিয়োগ, প্রকল্প এবং টেন্ডারের তালিকা জনসম্মুখে আনতে হবে, এটা আসলে গণতান্ত্রিক জবাবদিহিতার ভাষা। কিন্তু বাংলাদেশে তো সেটা নাই, হওয়ার কথা নয়। ইউনূস দেবে? ইউনূস তো দেবে না। তো ইউনূস না দিলে ইউনূসের উপদেষ্টারা কেন দেবে? ইউনূস গত 17 মাসে কি কি পেয়েছে তার হিসেব দেবে? তার হিসেব যদি না দেয় তাহলে কেন দেবে বাকিরা? এখানে দুর্নীতি দমন কমিশনের নিরাপত্তা প্রশ্নের বাইরে নয়। দুর্নীতি দমন কমিশন যদি সত্যি স্বাধীন এবং সক্রিয় হয় তাহলে শেখ হাসিনার জন্য এত তৎপরতা চালালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কেন হবে না? ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? অভিযোগের সত্য মিথ্যা যাচাই তো করতে হবে, একটি পরিষ্কার অবস্থান তাকে ব্যক্ত করতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম সম্পর্কে কিন্তু দুর্নীতি দমন কমিশনের কোনো হেলদোল নেই, তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এপিএস এর ব্যাপারটি নিয়ে আপনি তো সন্দেহ করতেই পারেন। মানুষ ধরে নিচ্ছে যে ভয় করছে না, নয়তো বোঝাপড়া হয়ে গেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো নৈতিক বৈধতার প্রশ্ন। একজন মানুষ খুব অল্প সময়ের মধ্যে জীবনযাত্রার মানে নাটকীয় পরিবর্তন আনলে সমাজ প্রশ্ন করবেই। এই প্রশ্ন ব্যক্তিগত আক্রমণ নয়, একটি রাষ্ট্রের স্বার্থে ওঠা প্রশ্ন। কারণ রাজনীতি যদি এমন জায়গায় দাঁড়ায় যেখানে ক্ষমতা মানেই দ্রুত সম্পদ আর সেই সম্পদের হিসাব দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না, তাহলে গণতন্ত্র নামের কাঠামোটা কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়। আসিফ মাহমুদের নির্বাচন না করা তাই একক কোনো কারণের ফলাফল নয়। এখানে হলফনামার ভয়, জোটগুলোর অনীহা, দুর্নীতির অভিযোগ, আবার রাজনৈতিক কৌশল। কিন্তু সবকিছুর কেন্দ্রে ঘুরে ফিরে একটি বিষয়, তার অর্থের উৎস। কত টাকা, কোথা থেকে, কিভাবে? এই তিনটি প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে রাজনীতিতে নিরাপদ পথ হলো নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং পর্দার আড়ালে ক্ষমতার খেলায় থাকা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো চালাক, ধুরন্ধর এটাই বেছে নিয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো যদি কখনো স্পষ্ট না হয় তাহলে ক্ষতিটা শুধু একজন রাজনীতিকের নয়, ক্ষতিটা রাষ্ট্রের। কারণ গণতন্ত্রে চুপ থাকা মানে প্রশ্নহীন ক্ষমতাকে মেনে নেওয়া, আর প্রশ্নহীন ক্ষমতাই শেষ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে দেশের জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য। আমার মনে হচ্ছে এই টাকা চুরি করা দুর্নীতিবাজ ছাত্র উপদেষ্টারা দেশ ত্যাগ করবে। নজর রাখেন, দেখেন। ভালো থাকবেন সবাই।